যদি গণভোটের কথা বলি, আমি আসলে গণভোটে হায়ের পক্ষে ভোট দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে 9 তারিখ 2026 ফেব্রুয়ারি মাসের, এবং আগামী 12 তারিখে আমরা একটি আসলে পুরো বাংলাদেশ একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি, যেখানে আমাদের আসলে জাতীয় নির্বাচন এবং একই সাথে গণভোটের আয়োজন হতে যাচ্ছে। এবং কেন বলছি ইতিহাস? এর আগে কি আমরা আসলে এই জাতীয় নির্বাচন দেখিনি, গণভোট দেখিনি? আসলে না, ইতিহাস বলছে এই কারণে যে এর আগেও কিন্তু আমরা গণভোট দেখেছি। 3 বার আসলে বাংলাদেশে অলরেডি গণভোট আয়োজিত হয়ে গিয়েছে। এই আয়োজনের 3 বারই আসলে জয়যুক্ত হয়েছে, কিন্তু সে সময় আসলে একসাথে এই যে গণভোট এবং জাতীয় নির্বাচন সেটা আয়োজন হয়নি। কিন্তু এবার আসলে একটু ভিন্ন। ইতিহাস এ কারণেই বলছি কারণ এবার জনগণ একই সাথে জাতীয় সংসদের সাংসদ নির্বাচিত করবে এবং একই সাথে গণভোটে হা এবং না এর পক্ষে, হা অথবা না এর পক্ষে ভোট প্রদান করবে। তো এই গণভোটটা হচ্ছে আসলে যেখানে জনগণ সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ব্যালটে হা এবং না, হা অথবা না এই ভোটের মাধ্যমে নির্দিষ্ট কোনো বিষয়ে আসলে মতামত দিয়ে থাকে। বিশেষ করে সাংবিধানিক কোনো মূলনীতি যদি এমন হয়ে থাকে যেটা আসলে পরিবর্তনযোগ্য নয় সহজে, সেক্ষেত্রে আসলে কোনো পরিবর্তন যদি করতে হয় সেক্ষেত্রে আসলে এই জনগণের মতামত নেওয়া হয়ে থাকে। জনগণ যদি মতামত দেয় তখন হয়তো সেটা পাস হয়, আদারওয়াইজ হয় না, এই আর কি। তো এই গণভোট কিন্তু আমরা 3 বার অলরেডি আয়োজন করে ফেলেছি। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাবেন যে 3 বার যে আয়োজিত হলো গণভোটটা। প্রথম গণভোট আসলে 1977 সালে আয়োজিত হয়, এবং এই গণভোটটা আসলে উদ্দেশ্যটা ছিল যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে নীতি এবং কার্য পদ্ধতি সেগুলোর প্রতি আসলে জনগণের আস্থা আছে কিনা সেটা যাচাইয়ের জন্যই আসলে এই গণভোটটা ছিল। এবং আমরা যদি দ্বিতীয় গণভোটের দিকে তাকাই, দ্বিতীয় গণভোট হচ্ছে 1985 সালে আয়োজিত হয়, এবং এরশাদের শাসন ও নীতির উপর জনসমর্থন আসলে যাচাই করাই ছিল এই গণভোটের উদ্দেশ্য। এই গণভোটের ফলাফলও ছিল 94.14% আসলে হা ভোটের পক্ষে রায় দেয়। এবং তৃতীয় গণভোট যদি আমরা একটু বিবেচনা করি, খেয়াল করি, সেখানে দেখতে পাচ্ছি তৃতীয় গণভোটটা 1991 সালে আয়োজিত হয়, এবং এই তৃতীয় গণভোটে উদ্দেশ্য ছিল আসলে সংসদীয় পদ্ধতি প্রবর্তন। আচ্ছা, এর আগে যে পদ্ধতি ছিল সেটা আসলে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, কিন্তু 1991 সালে এরশাদ স্বৈরশাসকের যে পতন, সেই পতনের পর যে আসলে নির্বাচনটা হয় সেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আসলে শাসন গ্রহণ করে বাংলাদেশের, এবং সে সময় খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, এবং ওই সময় তিনি আসলে এই গণভোটটির আয়োজন করেন, যেখানে আসলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে জনগণ কি সংসদীয় মানে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থায় যেতে চাচ্ছে, মানে ইচ্ছুক কিনা, আসলে এই জন্য আসলে এই গণভোটটি আয়োজিত হয়, এবং সেখানেও হা ভোট জয়যুক্ত হয়, এবং সেখানে 84.1% আসলে মানুষ ভোট দিয়ে হাকে জয়যুক্ত করে। এই সময় আসলে সংবিধানে যুক্ত করা হয় যে তৃতীয় গণভোটের পর, যেটা আসলে 1991 সালে হয়, সংবিধানের মৌলিক পরিবর্তনের জন্য, সংবিধানের যেসব মৌলিক পরিবর্তন আছে সেগুলোর যদি পরিবর্তন করতে হয় কোন সরকারকে, তাহলে অবশ্যই গণভোট আয়োজন করতে হবে, এবং এই সময় আসলে গণভোটকে বাধ্যতামূলক করা হয়। এবং এরপরে 2011 সালে সে সময়ের সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই গণভোটের যে বিধান ছিল বাধ্যতামূলক গণভোট, সেটার বিধানকে আসলে বাতিল করা হয় 2011 সালে। এবং 2024 সালে জুলাই অভ্যুত্থানের পর আসলে 17 ডিসেম্বর হাইকোর্টের রায় গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হয়, যার প্রেক্ষিতে কিন্তু আসলে ইউনিট সরকার এখন আছে, এবং গণভোটের আয়োজন আবার বহাল হয়, যার কারণে আমরা আগামী 12 তারিখে এই গণভোট দিতে যাচ্ছি। এবং রায়ে
আহ, আসলে কোনো চ্যালেঞ্জ কেউ করেনি, যার কারণে আসলে গণভোট আয়োজনে আইনগত আর কোনো বাধা থাকে না। আচ্ছা, গণভোট আসলে আয়োজিত যে হচ্ছে এবার আমাদের এই গণভোটে আমরা দেখতে পাই আসলে সরকার নিজে প্রচারণা চালাচ্ছে মোটামুটি 12টা বিষয় নিয়ে, যেখানে আসলে অন্যতম হচ্ছে পরপর বা সর্বোচ্চ 10 বছরের বেশি আহ, রাষ্ট্রপ্রধান মানে প্রধানমন্ত্রী হতে পারবে না। এছাড়া আসলে উচ্চকক্ষ গঠিত হবে এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য আসলে কমিটি গঠিত হবে, যেখানে আসলে বিরোধী দলীয় প্রার্থীও থাকবে বা বিরোধী দলের লোকজনও থাকবে আসলে। তো সবকিছু মিলে যদি বলি, এবার আসলে সরকার যে প্রচারণাটা চালাচ্ছে সেখানে হ্যাঁ যদি জয়যুক্ত হয় গণভোটে, তাহলে আমরা এই জিনিসগুলো পাবো এবং পরবর্তী যে সরকার আসতে যাচ্ছে তারা 180 দিন হয়তো একটা গণপরিষদ হিসেবে কাজ করবে। এরপর থেকে তারা আসলে তাদের যে কার্যক্রম তারা সাংসদ হিসেবে সংসদে যাবে। আর যদি না এবং যে হ্যাঁ যদি জয়যুক্ত হয় এবং সেই যে ধারাগুলো আছে সেগুলো আসলে বাস্তবায়িত হবে, এবং যদি না জয়যুক্ত হয় তাহলে আসলে আমরা আগের যে সংবিধান সেটার প্রতি সেখানে আসলে আমরা ব্যাক যাচ্ছি এবং তারপরে যে সরকার আসবে তারা যদি চায় পরিবর্তন করবে অথবা না যদি চায় করবে না, এই হচ্ছে মূল কথা। এবং মোটামুটি যদি বলি ধারা আসলে প্রায় 45 পেজের 84টা ধারা সরকার আসলে তাদের ওয়েবসাইটে আমি দেখতে পাচ্ছি, যেটা আসলে জুলাই সনদ, এবং এখানে অনেকগুলো দল তাদের পাশেও দেয়া আছে যে আসলে ওই ধারার পাশে দেয়া আছে যে কতগুলো দল আসলে এটার প্রতি একমত এবং কতগুলো আসলে একমত নয়, এমন কিছু আসলে। তো যদি কেউ চান আসলে এই যে পিডিএফ ফাইলটি আছে আপনারা, আমি নিজে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন ফুল যদি পড়ার ইচ্ছা থাকে বা ধৈর্য থাকে। আসলে 84টি আসলে ধারা, যেটা আসলে অত ধৈর্য থাকে না, বাট আমি কিছুটা দেখেছি, ম্যাক্সিমাম গুলো আসলে আমার মনে হয় আমার মতে যে পরিবর্তন হওয়া উচিত এবং এটা আসলে একসেপ্ট করা উচিত। এর জন্য আসলে আমাদের কি করতে হবে, এর জন্য আসলে আমাদের হাকে জয়যুক্ত করতে হবে। জানি আমি যে আসলে সবারই যদি সাংসদ নির্বাচনের ক্ষেত্রে আসলে যদি বলি যে সবার এলাকায় নিজ নিজ এলাকায় আসলে ভালো মন্দ ব্যক্তি বুঝে আসলে আপনারা ভোট দিবেন, কিন্তু যদি গণভোটের কথা বলি আমি আসলে গণভোটে হায়ের পক্ষে ভোট দিতে যাচ্ছি। আপনাদের কি মতামত সেটা যদি জানলে খুশি হব। আর আপনারা একটু দেখবেন আসলে হ্যাঁ ভোট দিবেন বা না ভোট দিবেন যেটাই দেন, কিন্তু একটু পড়ে দেখবেন যে আসলে হ্যাঁ ভোট দিলে কি হবে বা না ভোট দিলে কি লাভ হবে, এই আর কি। তো ভালো থাকবেন আপনারা সকলেই। আমি চেষ্টা করেছি আসলে বলার, যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিবেন বা না দিলেও নেই, সমস্যা নেই, আর শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।